হাওড়ার গাদিয়ারায় ফেরি সার্ভিসে দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার উদ্যোগে গাদিয়ারাতে একটি নতুন জেটি নির্মাণ করা হয়, কিন্তু বেশ কিছু সমস্যার কারণে সেই জেটি বন্ধ হয়ে পড়ে। অভিযোগ, বন্ধ জেটি থেকে অনলাইনে টিকিট কাটছেন পরিবহন সংস্থার কর্মীরা। যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টিকিট না দিয়েই পারাপার করানোর অভিযোগও তুলছেন স্থানীয়রা। মহলের চাপ থাক যাই থাক, কালকে চেয়ারম্যান সকলেই এসেছিল, এসেই দেখে গেল, জেটি বেটি দেখলো যে এই জেটির সেট ভাঙা কেন। এখানে যে ইনচার্জ সে কোনো গ্রাহ্যই করে টিকিট এই জেটিতে থাকবে, ওখানে যেরকম আগের টিকিট ছিল আগের টিকিটই ছাড়া হবে। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। স্থানীয় বিধায়কও ছিলেন, এনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন। যারা অভিযোগ জানিয়েছেন তাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে ছিলেন তাকেও ডেকেছিলেন, আরও 2-4 জনকে ডেকে তাদের জেনেছেন যে না, ব্যাপারটা পুরো ফলস। আর আমি ব্যক্তিগতভাবে জানি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না। বিরোধী দল বলতে পারেন, আমার দলের মধ্যেও থাকতে পারে, তারাও কিছু চাচ্ছে হয়তো। সে নিজে এসে স্বীকার করলো যে কমিটি এসেছিল সে তার কাছে যে এটা আমার সই নয়, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যারা পিটিশন করেছে পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে এই পিটিশনটা হয়েছে। এই রকম কোনো কাজ যা লেখা হয়েছে গর্বে সেরকম কাজ এই হাওড়া জেটিঘাটে হয়নি। সহকর্মী সুপ্রদীপ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রদীপ, অনলাইনে টিকিট কাটছেন এবং সেখানে দুর্নীতি করছেন পরিবহন সংস্থার কর্মীরা, এই অভিযোগ যদি ওঠে তাহলে পরিবহন সংস্থার কর্তারা তারা এই অভিযোগ পেয়ে কি ব্যবস্থা নিলেন? দেখো, এখনো পর্যন্ত ব্যবস্থা কি নিয়েছে সেটা পুরোপুরি পরিষ্কার নয়। তবে এই বিধায়ক যেটা জানিয়েছেন যে এটা নিয়ে তদন্ত করছে এবং যে সমস্ত পরিবহন দপ্তরের চেয়ারম্যান আছে তারা খতিয়ে দেখছে। তবে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে নতুন জেটিঘাটে অনলাইনে টিকিট কেটে সেটা পুরনো জেটিঘাটে নিয়ে এসে বিক্রয় করা হচ্ছে এবং পুরনো জেটিঘাটের যে পারাপারের জন্য নিজস্ব পুরনো টিকিট দিয়ে যাতায়াত করানোর ব্যবস্থা করছে। এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন যে ওই জেটিঘাট নিয়ে টোটালি দুর্নীতি হচ্ছে, এমনটাই অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে কিন্তু ওই এলাকার মানুষজন চিঠি পাঠিয়েছেন এবং পুরো বিষয়টা জানিয়েছেন। তবে এই বিষয়টা দিয়ে জলপথ দপ্তর থেকে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। সুপ্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। আসানসোলে 30টি গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সেতু, তাও আবার নড়বড়ে। দামোদরের ওপর সেই জরাজীর্ণ সেতু ধরেই চলছে নিত্যদিনের ঝুঁকির পারাপার। বর্ষায় সেতু ভেঙে গেলে ভরসা খেয়ার পারাপার। ভোট আসে ভোট যায়, কিন্তু এই ছবি বদলায় না। বর্ষা এলেই দুর্ভোগ ফিরে আসে ফি বছর। সেতুর এপারে পশ্চিম বর্ধমানের আসানসোল আর অন্য পারে বাঁকুড়া। এই পথ দিয়েই সহজে যাতায়াত করা যায় পুরুলিয়াতেও। এত গুরুত্বপূর্ণ একটা পথ, কিন্তু সেদিকেই কেন নজর নেই প্রশাসনের? পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। বিপজ্জনক পারাবার, ভরসা বলতে এই কাঠের সেতু। এইভাবেই সবাইকে যেতে হচ্ছে কাঠের উপর দিয়ে। এই যে কাঠের পাটাতন একেবারে আলগা হয়ে এসেছে, কোথাও কোথাও ফাঁক ফোকর, কোথাও ধরেছে ফাটল। আর এই ফাটল উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি অটো হোক, টোটো, মোটর বাইক, সাইকেল, এইভাবেই সবাইকে কিন্তু যেতে হচ্ছে। আমাদের তো এখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই মানে কী বলবো, দুরবস্থা হয়ে আছে। ঠিক আছে, এই যে কাঠের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা মোটামুটি যদি পাকা হয়ে যেত তাহলে কত মানুষের উপকার হতো। এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটা প্রায় মানে খুব রিস্ক নিয়ে মানুষ আসছে, ফাটাগুলো সব উঠে গেছে। তো এটা যদি পাকা ব্রিজ হতো খুব ভালো হতো। বাকি মানুষরা যারা যাতায়াত করে তারা তো প্রাণের ঝুঁকি নিয়েই চলে। আমরা টিভিতে প্রায় দেখি এখানে ব্রিজ ভেঙে দুর্ঘটনা হয়েছে, ওইদিকে হয়েছে। তো এখানকার মানুষগুলো যারা যাতায়াত করে তাদেরও তো এটা সমস্যা, প্রাণের ঝুঁকি নিয়েই তারা হয়তো চলছে সব সময়। বিহারীনাথের উদ্দেশ্যে আসি, এই ব্রিজটা হওয়ার পর থেকে আমাদের একটু সুবিধা যদিও হয়েছে। আরও বড়সড় যদি ব্রিজ হয়, ভালো ব্রিজ, পাকা ব্রিজ, তাহলে আরও ভালো হয়, এটাই বলবো আর কি। এর মধ্যে দিয়ে আমাদের যাতায়াত বিপজ্জনক তো আছেই, যদি কোনো সময় দুর্ঘটনা ঘটলে ঘটতেও পারে। এখন তো এমনি সবাই যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি। অর্থাৎ একেবারেই বিপজ্জনক পরিস্থিতি। বিশেষ করে বর্ষাকালে যদি নদীর জলস্তর বাড়ে তখন কিন্তু এই ব্রিজ ভেঙে পড়বে। আর এই বিপজ্জনক বা প্রাণের ঝুঁকি নিয়ে দু প্রান্তের মানুষ এভাবেই প্রতিদিন যাতায়াত করছে বার্নপুরের এই সেতু দিয়ে। একটা সেতু নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই, পাল্লা দিয়েছে রাজনীতিও। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের দিকেই দায় ঠেলছে তৃণমূল। পাল্টা রাজ্য সরকারকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের।
সাধারণ মানুষের অনেক দিনের চাহিদা, কিন্তু এখানে রাজ্যের ব্যাপার বললেন, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকেও কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়নি। সাধারণ মানুষকে বলবো তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ অব্দি পৌঁছে দিন। এই অবস্থার মধ্যে বারবার আমরা রাজ্য সরকারকে বলছি, মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, চিঠি দেওয়া হয়েছে যে আপনি ব্রিজটা করে দিন। এই বাঁকুড়া আর আসানসোল দক্ষিণ বা পশ্চিম বর্ধমানের যে মধ্যে যে একটাই আমাদের মানে কানেকশনের কোনো জায়গা নেই, অনেক ঘুরে আমাদের একটা ব্রিজ আছে যেটা অনেক ঘুরে যেতে হয়, কিন্তু কিছুতেই এই সরকার করে দিচ্ছে না। দলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের সরব খোদ তৃণমূলের নেতা। যে তৃণমূল নেতারা দলকে ব্যবহার করছে তাদের উপযুক্ত শিক্ষা দিন, কিন্তু নেতার ওপরে রাগ করে দল ছাড়বেন না, এদের ভয় পেয়ে ঘরে ঢুকে যাবেন না। বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। জলপাইগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের যোগদান সভা, আর সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল 101টি পরিবার। তবে সেই কর্মসূচিতে ছিলেন না 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর এরপরেই দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হন তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি। শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে এই ঘটনায় বিরোধীরা। এখানে 4 নম্বর ওয়ার্ডে আমরা 101টা পরিবার আজকে জয়েন করালাম। এখানে এরা প্রত্যেকেই বিজেপি ছিলেন, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের গত লোকসভা নির্বাচনে কিভাবে জলপাইগুড়ি আমাদের হাঁটতে হয়। তো এই জায়গায় আমরা এখন 26-এর জন্য আমরা রেডি হচ্ছি। সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে, আমাদের কিছু নেতৃত্বের অভাব আছে, সেই অভাবটা আমরা দূর করার জন্য আমরা নতুন নেতৃত্ব খুঁজছি, যাতে আগামী দিন আমরা পার্টিকে আরও শক্তিশালী করতে পারি, জলপাইগুড়ি শহরকে আমরা সাজাতে পারি। শহরে তৃণমূল নেতা নেই, গ্রামের থেকে এসে শহরে তিনি নেতা হবেন, শহরের নেতা তৈরি করুন, ভালো কথা, করুন, আপনাদের ব্যাপার সেটা। তবে আমি জলপাইগুড়ির শিক্ষিত মানুষকে আবেদন করব, জলপাইগুড়ি যে আমাদের সংস্কৃতি রয়েছে, যে আমাদের কালচার রয়েছে, সেটাকে বজায় রাখুন।